বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 14 জুলাই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী। আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে বলতে হলে আমাকে শাহনামা লিখতে হবে। আমি খুব অল্প কথাই আমি কিছু স্মৃতিচারণ করতে চাই। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 96 নির্বাচন চলাকালীন সময় যে কোনো ভাবেই হোক আমার সম্পর্ক উনি জানেন। আমাকে একটি চিঠিতে উনি অনুরোধ করেন তার দলে যোগ দেওয়ার জন্য, তার দলের পক্ষ থেকে সংসদ নির্বাচন করার জন্য। সেই উপলক্ষেই আমার জাতীয় পার্টিতে আসা। এরপর দীর্ঘ সময় উনার মায়া, মমতা, স্নেহ সবকিছু আমি পেয়েছি। আমার দুর্ভাগ্য, এবং উনিও আমাকে বলতেন, এবং মৃত্যুর শেষ মুহূর্তে যখন আমি 15-20 দিন আগে উনি হাসপাতালে ভর্তি হবার আগে আমি উনার বাসায় যাই, তখন উনি আমাকে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়েছিলেন। আমাকে বললেন যে মিলন, তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি বলেছিলাম যে স্যার, আপনার পরিচয় আমি রাজনীতি করি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। যাই হোক, আমি বিভিন্ন সময় এই মানুষটিকে দেখেছি। নিরহংকারী এবং প্রচণ্ডভাবে দেশপ্রেমিক, মানবপ্রেমিক একজন মানুষ। বহু মানুষের, বহু সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, নানাভাবে বহু এতিম মানুষের জীবনের ব্যবস্থা উনি করেছেন। এই মানুষটির কথা বলে শেষ করা যাবে না। দেখেন, এই মানুষটি যখন মারা যায়, বাংলাদেশের ইতিহাসে এই যে 17-18 দিন উনি হসপিটালে উনি ছিলেন, এই 17-18 দিনের প্রতিদিন আমাদের এখনকার চেয়ারম্যান জিএম কাদের সাহেব উনার স্বাস্থ্য সম্পর্কে ব্রিফিং করতেন, এবং প্রতিদিন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সকল টিভি এবং সকল পত্রপত্রিকায় এটা নিউজ হতো। একেবারে রাজকীয় একটি তার মৃত্যু হলো, রাজকীয় সম্মানে তার একটি মৃত্যু হলো, এবং সারা দেশবাসী প্রতিদিন তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর রাখতেন। বহু দোয়া, কোরআন তেলাওয়াত, বহু কিছু হয়েছে। আসলে আল্লাহর অশেষ মেহেরবানি না হলে একজন রাষ্ট্রনায়ক, যাকে অনেকে স্বৈরাচার বলেছে, আর্মি থেকে এসেছেন, কিন্তু এই মানুষটি বাংলাদেশে কিন্তু গণতন্ত্র দিয়েছেন। 90-এ যদি উনি ইচ্ছা করতেন তাহলে ক্ষমতা না ছেড়ে উনি রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারতেন। ওনার 9 বছরের শাসনামলে হাতে গোনা 7-8 জন মানুষের মৃত্যু হয়েছে। এবং যখন এই আন্দোলন হয় তখন তাকে বলা হয়েছিল যে আপনি ক্ষমতা ছেড়ে আপনার জনপ্রিয়তা যাচাই বাছাই করেন, তারপর আপনি নির্বাচন দিয়ে ক্ষমতায় আসেন। উনি কিন্তু মনে করেছিলেন যে এটি খুব সহজ ব্যাপার, আমি ক্ষমতা ছাড়ব, কেয়ারটেকার সরকার আন্ডারে ক্ষমতা দেব এবং নির্বাচন হবে, জনগণ আমাকে চাইলে আমি আসব। ওনার একটা আত্মবিশ্বাস ছিল যে বুক পানিতে নেমে এদেশের মানুষের জন্য আমি খাবার দিয়েছি, ওষুধ দিয়েছি এবং মানুষের খেদমত করেছি, আমি ইসলামের জন্য অনেক কাজ করেছি, সেই প্রেক্ষাপটে মানুষ আমাকে বেছে নেবে। কিন্তু হলো উল্টা। উনি ক্ষমতা ছাড়ার পর কিন্তু উনাকে জেলখানায় বন্দী করা হলো, যেটা কথা ছিল না। তখন যারা ক্ষমতায় আসবে, টেক কেয়ার সরকারের তো দায়িত্ব নেই এরশাদকে জেলে ভরা। কেয়ারটেকারের সরকারের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ নির্বাচন করা। যারা ক্ষমতায় আসবে তারা এরশাদ সাহেব কোনো যদি ভুলভ্রান্তি করে, খারাপ কাজ করে, সেটার বিচার করবে। কেয়ারটেকার সরকারের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন করা। কিন্তু সেই নির্বাচনে এরশাদ সাহেবকে করতে দেওয়া হলো না, তাকে নিয়ে জেলখানায় বন্দী করা হলো। এরশাদ সাহেব জেলখানায় বন্দী থাকা অবস্থায় 35টি সিট পেলেন, 37টি সিটে দ্বিতীয় হলো, 75টি সিটে তৃতীয় হলো, যার সাথে প্রথম এবং দ্বিতীয় ভোটের ব্যবধান ছিল 1000, 2000, 5000, এবং প্রায় 17-18% ভোট পেল। বিএনপি 33% ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে তারা ক্ষমতায় গেল।
আওয়ামী লীগ 34% ভোট পেয়ে কম সিট পাওয়ার কারণে তারা ক্ষমতায় যেতে পারল না, এবং জাতীয় পার্টি একটি বিশাল শক্তি নিয়ে আবির্ভূত হলো। যদি ওই সময় জাতীয় পার্টিকে নিরপেক্ষ নির্বাচন করতে দেওয়া হতো, এরশাদ সাহেবকে বন্দী না করা হতো, জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বন্দী করে রাখা না হতো, তাহলে কিন্তু জাতীয় পার্টি 91 সালে ক্ষমতায় আসে, এটা ক্লিয়ার। এবং জেলখানায় বন্দী থেকে উনি 5টি সিটে পাশ করলেন। 96 সালেও একই অবস্থা হলো, উনি জেলখানায় বন্দী থেকে 5টি সিটে পাশ করলেন, যেটা পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারেনি, করতে পারবেও না। এবং এই যে দেখেন এরশাদ সাহেব যে মারা গেলেন একটা রাজকীয় ভাবে, এবং তার মৃত্যুর পর তার যে জানাজা হলো, সেই আমাদের যে হসপিটাল ছিল, সেই হসপিটালে কত মানুষ, কত আর্মির লোকজন, আবার বাইতুল মোকরামে যে জানাজা হলো সেখানেও বিশাল মানুষ, এবং তার কবর কিন্তু দেওয়ার কথা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারে, কিন্তু রংপুরে যখন তার লাশ নেওয়া হলো, স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজা রংপুরে হয়নি, এবং রংপুরের মানুষ তার লাশ রেখে দিল। আজকে সেটি কিন্তু একটি বিখ্যাত কবরস্থান হয়ে গেছে, মানুষ সেখানে যায়। রংপুর গেলেই কিন্তু এরশাদ সাহেবের কবরস্থানে যে জিয়ারত করে, এরশাদ সাহেবের জন্য দোয়া করে অনেক মানুষ। ওটি একটি প্রধান একটি জায়গা হয়ে গেছে যে মানুষ চিন্তা করে সাবেক রাষ্ট্রপতি, সেখানে আমি যাই। এবং এরশাদ সাহেবের মৃত্যুর পর দেখেন মাওলানা আজহারি থেকে শুরু করে, মাওলানা আজহারি তো একজন জগৎ বিখ্যাত মাওলানা, উনার থেকে শুরু করে যত মাওলানা আছে, সকল মাওলানা এরশাদ সাহেবের মৃত্যুর পর, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোন রাষ্ট্রনায়ককে নিয়ে আলোচনা হয়নি, আলোচনা কেউ করেনি, এই মাওলানা সাহেবরা ওয়াজ মাহফিলে এরশাদ সাহেবকে নিয়ে আলোচনা করেছেন, তার গুণ কীর্তন করেছেন। এটা অনেক বড় প্রাপ্তি। এরশাদ সাহেব এমন কোন কাজ করেছেন যে পরম করুন আল্লাহ তার মৃত্যু একটা ইজ্জতের সাথে দিয়েছে, মৃত্যুর পরও পরম করুন আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর যে যারা নাকি এই মাওলানা, মুফতি, এই ধরনের মানুষ এরশাদ সাহেবের গুণ কীর্তন করে, যেটা টাকা দিয়ে হয় না ভাই, ক্ষমতা দিয়ে হয় না, এটা ভাগ্যের ব্যাপার। পরম করুন আল্লাহ এই ভাগ্য তাকে দিয়েছেন। তো সেই পল্লীবন্ধু এরশাদের আগামীকাল মৃত্যুবার্ষিকী, আমি দোয়া করি পরম করুন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমাদের দলের এই মুহূর্তে যে অবস্থা, আমি তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা জিএম কাদের সাহেবের সাথে থাকেন, এবং আমরা আজকে যারা আছি, আমরাই জিএম কাদেরের নেতৃত্বে, শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আমরা এমন এক দালাল মুক্ত জাতীয় পার্টি করব, যে জাতীয় পার্টি আগামী দিন আপনারা নিশ্চিত থাকেন টার্নিং পয়েন্ট হবে বাংলাদেশে। আগামী দিন যারাই ক্ষমতায় যাবে, জাতীয় পার্টির সহায়তা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না, এবং রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতে বেশি সময় লাগবে না, খুব দ্রুততম সময়ের মধ্যেই রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাবে, এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে। কারণ সাধারণ মানুষ, তৃণমূল সবাই জিএম কাদেরের সাথে আছে। যারা এই দল ছেড়ে চলে গেছে, আমি এই কথাটা, আমি কাউকে কটাক্ষ করে কথা বলি না, এটা আমার স্বভাব নয়, কিন্তু আমি অন্তরের অন্তঃস্থল থেকে এত বেশি কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, যার জন্য কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে এই যে আনিস ভাই, রুহুল আমিন হাওলাদার, চুন্নু সাহেব, যারা দল থেকে চলে গিয়েছিল, আমি অনেক ইজ্জত, অনেক সম্মানের সাথে তাদেরকে দলে ফিরিয়ে আনার জন্য মাননীয় চেয়ারম্যানকে অনেক রিকোয়েস্ট করেছি, আমি অনেক অনুরোধ করেছি, এবং আমি চেষ্টা করতেছিলাম যে যাতে আমি মিলিয়ে দিতে পারি। কারণ আমি চাইনি কোনো অবস্থাতে দল থেকে চলে যাক। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে তাদের যে ভিডিও ফুটেজ আমি দেখলাম, তারা যেভাবে আওয়ামী লীগের দালালি করেছে, আসলে এটা ঘৃণা জানাবার ভাষা আমার নাই।
আর সবচেয়ে বেশি আমি আঘাত পেয়েছি এই নেতাদের কাছ থেকে, যে তারা আনোয়ার হোসেন মঞ্জুর মতো একটা দালাল, যেই দালালের কারণে 96-এ জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করতে বাধ্য হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে এই আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের দালাল এবং জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি যে করেছে এ হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু। সে যদি ওই মুহূর্তে জাতীয় পার্টিকে 96-এ না বাঁধত, তাহলে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতো 2001 সালেই জাতীয় পার্টির চেহারা অনেক পরিবর্তন হয়ে যেত। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার কাছে অনেক আপেক্ষ করে বলেছে যে আনোয়ার হোসেন মঞ্জুকে আমি কি না করেছি, কিন্তু সে আমার দলটাকে ভেঙে ফেলল, আমার দলের অনেক শক্তিশালী মানুষকে সে নিয়ে চলে গেল। এই দালালকে প্রধান অতিথি করে এরশাদ সাহেবের মৃত্যুবার্ষিকী যে পালন করবে তারা, এই দালালকে তারা প্রধান অতিথি করতেছে। এর অর্থ আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি এদেরকে। আমি নিশ্চিত যে আপনারাও দালাল। আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করতাম এবং আপনারা যে চলে গেছেন, তারপর আমি আপনাদের বিরুদ্ধে একটি কথা বলিনি, পার্টি অফিসে বলিনি, চেয়ারম্যানের সামনে বলিনি, এবং আমি প্রতিনিয়ত চেয়ারম্যানকে বুঝাবার চেষ্টা করতাম যে তাদেরকে নিয়ে নেন। কিন্তু আপনারা যে সত্যিকারের দালাল, সত্যিকারের লোভী, এবং এই লোভের কারণে আপনারা আনোয়ার হোসেন মঞ্জুর মতো একটা দালালকে, জাতীয় পার্টির সবচেয়ে বেশি যে ক্ষতি করেছে সেই দালালকে আপনারা আপনাদের দলের চিফ গেস্ট করেছেন। এটা এরশাদ সাহেবের রুহের আত্মার মাফরাত কামনা নয়, এরশাদ সাহেবকে কষ্ট দেওয়া। এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনারা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বিলীন হয়ে যাবেন। যখন রওশন এরশাদ, বাবলা সাহেব, ফিরোজ ভাইরা গিয়েছিল, আমি মামুনকে বলেছিলাম যে আপনারা 3 মাসের বেশি টিকবেন না। তারা টিকেনি। আপনারা অনেক বড় নেতা, জিএম কাদেরের বাইরে আপনারা জিরো। সেটা আপনারা দেখবেন আগামী 3 মাস থেকে 6 মাস পর আপনারাও জিরো হয়ে যাবেন। আমি অনেক শ্রদ্ধা করতাম আপনাদেরকে, কিন্তু এখন থেকে আর আপনাদেরকে শ্রদ্ধা করব না। কারণ আপনারা যে কাজ করেছেন, আপনাদের এই অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জুকে এনে এটা ঘৃণার কাজ করেছেন। আমি ঘৃণা করি আপনাদেরকে। আপনারা এরশাদ প্রেমিক না, আপনারা জাতীয় পার্টি প্রেমিক না, আপনারা ক্ষমতা লোভী, আপনারা দালাল। আমি ঘৃণা করি আপনাদেরকে, যে কাজ আপনারা করেছেন। আমি যে শ্রদ্ধা করতাম, জীবনে কোনোদিন আপনাদেরকে আর সেই শ্রদ্ধা করব না। তার কারণ আপনারা এমন একজন দালালকে আপনাদের দলের প্রধান অতিথি করেছেন প্রোগ্রামের। কি কারণে প্রধান অতিথি করেছে আমি জানি না, কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এরশাদ প্রেমিক না, জাতীয় পার্টি প্রেমিক না, আপনারা সবাই দালাল। জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা, 3 নম্বর নেতা কর্মীদেরকে বলবো, আপনারা সজাগ আছেন, সাবধান আছেন। ইনশাল্লাহ আমরা আগামী দিন এমন এক অবস্থানে যাব, এই দালালরা চেয়ে চেয়ে দেখবে আমাদের অবস্থান। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।